ডিটেইলস আপনাদের বলা হয়েছে, ঠিক আছে? এসইও এর বেসিক থেকে শুরু করে ওকে, তাহলে আমরা অ্যাডভান্স হচ্ছে পর্যন্ত এ কিভাবে পর্যন্ত আগাবেন সেই মেইনলি গাইডলাইন হয়তোবা দেওয়া হয় নাই, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। ওকে, তো আমরা অন পেজ এসইও টা গত ক্লাসে শেষ করছিলাম। এখন অফ পেজ এসইও এর জিনিসগুলো যদি আমরা দেখতে চাই, আপনাদের সংক্ষেপে বলে দিই। সেটা হলো যে অফ পেজ এসইও হলো আমাদের ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করব, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে, মনে করেন এটা হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে আমাদের সচরাচর কি থাকে, আমাদের এখানে লোগো থাকে, এই পাশে মেনু থাকে, এরপর এইখানে আমাদের হিরো সেকশন থাকে, তারপর আমাদের আলাদা আলাদা অনেকগুলো সেকশন থাকে। এই মেনুর মধ্যে আবার আমাদের আলাদা আলাদা পার্ট থাকে, আমাদের হোম পেজ থেকে শুরু করে আরো ৩-৪টা পেজ থাকতে পারে, ঠিক আছে? তো আমরা যদি ওয়েবসাইটের মধ্যে কোনো কাজ করে থাকি, এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কাজ করে থাকি, সেটা হবে আমাদের অন পেজ এসইও, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? এখন এই আমাদের এটা এসইও মানে কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, অর্থাৎ এসইআরপি তে আমাদের পেজটাকে র‍্যাঙ্ক করা, তাই না? তো আমরা কোনো কিছু লিখে যদি সার্চ করে, সাপোজ হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স বা হচ্ছে বেস্ট সফটওয়্যার কোম্পানি, যেহেতু ওটা আমাদের আগে দেখাইছিলাম, ইন ধরেন যে হচ্ছে বাংলাদেশে দিলাম বেস্ট সফটওয়্যার কোম্পানি বাংলাদেশ, এটা লিখে সার্চ করে দেখেন প্রথমে আমাদের ভিভাসফট এর হচ্ছে টপ, এখানে একটা ব্লগ পোস্ট আছে, এই যে দেখেন vivasoft.com, এরপর এর এখানে একটা ব্লগ পেজ আছে, সেই পেজটা র‍্যাঙ্ক করছে। আমরা যখন এসইও করি সাধারণত একটা পেজ র‍্যাঙ্ক হয়, নট ফুল ওয়েবসাইট, ঠিক আছে? তো এইটা হচ্ছে, এই পেজটা হলো এই ওয়েবসাইটের একটা পার্ট। যেমন ক্যারিয়ার, এইটা একটা পেজ, একাডেমি, একাডেমির মধ্যে আবার অনেকগুলো হচ্ছে আমাদের সাব মেনু আছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের এক একটা পেজ। তো আমাদের সচরাচর যে জিনিসটা হয় যে আমাদের এইখানে আমাদের যে কোনো একটা পেজ র‍্যাঙ্ক হয়, ফুল ওয়েবসাইট কখনোই আমরা র‍্যাঙ্ক করাতে পারি। যে সার্চ করলাম আমাদের এই ভিভাসফট যে ওয়েবসাইট, সেটা আমাদের র‍্যাঙ্কিং এ চলে আসছে একটা কিওয়ার্ডের পার্সপেক্টিভে। তাহলে সেই কিওয়ার্ডটা কি ছিল, যে বেস্ট, এই যে বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ। তো এইরকম প্রত্যেকটা কিওয়ার্ড যদি বাংলাদেশের জায়গায় আমরা ইউএসএ দিই, দেখেন ওই সেম রেজাল্ট কি থাকবে কখনো? থাকবে না। এই বেসিকটুকু আমাদের সবার মধ্যে আছে, তাই না? থাকবে না। এখন দেখেন এখানে জিনডেক্স হচ্ছে সবচাইতে মানে পপুলার এবং হচ্ছে বেস্ট সফটওয়্যার, আচ্ছা কোম্পানি যদি লিখি তাহলে হয়তোবা রেজাল্ট আরো এক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন ভিটেস্ট প্রপ এই ওয়েবসাইটটা কিন্তু আবার আসছে। তো কিওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইজন্য কিওয়ার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এই এসইও এর ক্ষেত্রে। তো এই এসইও টোটালি করতে গেলে আমাদের ৩ টাইপের এসইও আছে, যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। অন পেজ এসইও একবার আপনাদের করে দেখানো হয়েছে। অফ পেজ এবং হচ্ছে টেকনিক্যাল এসইও কি সেটা আমি বলে দিচ্ছি। এখন অফ পেজ মানে আমাদের শুনে বোঝা যাচ্ছে যে এটা আমাদের ওয়েবসাইটের বাইরের কাজ, তাই না? এই ওয়েবসাইটের বাইরের কাজ। তাহলে ওয়েবসাইটের বাইরে আমাদের কি কি ধরনের কাজ হতে পারে? প্রথমত, যে এটা যদি আমি দেখাই, প্রথমত হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারি, ঠিক আছে? তো এটাকে সাধারণত সোশ্যাল বুকমার্কিংও বলা হয়। এরপর হচ্ছে আমরা এখানে লিঙ্ক লিস্ট করতে পারি, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে যে আমাদের ইয়েটাকে কি করতে পারি, আমরা লিঙ্ক আপ করে আসতে পারি, ঠিক আছে? এরপর হলো আমরা সেটা লাইভ দেখাবো, প্যারা নেওয়ার দরকার নেই আপনাদের। এরপরে হচ্ছে আমরা বুক মার্কিং করতে পারি, ঠিক আছে? এরপর হলো আমরা গেস্ট পোস্ট করতে পারি। গেস্ট পোস্ট মানে কি, আমরা অন্য একটা ওয়েবসাইটে যাব, গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের এই ইনফরমেশন গুলো দিয়ে আসবো। যেরকম সাধারণত গেস্ট পোস্টিং হয় আমাদের বিভিন্ন ফরামে, ঠিক আছে? বিভিন্ন ফরাম, যেরকম হচ্ছে কুয়ারা, নাম শুনে থাকবেন হয়তোবা। এখানে কি হয়, মানুষ এসে কোশ্চিন করে, কেউ না কেউ সেটার অ্যান্সার দেয়। মানে অ্যান্সার সে ফুললি দিল অথবা হচ্ছে অর্ধেক অ্যান্সার দিল এবং বলল সম্পূর্ণ অ্যান্সার পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। তাহলে ওইখান থেকে আমাদের ওয়েবসাইটে একটা ভিজিটর চলে আসলো, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা এর ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে অথবা বুক মার্কিং এর মাধ্যমে অথবা গেস্ট পোস্টিং এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবো। প্রথম কাজটা হলো কি, আমাদের অন পেজ কি করবে, আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে অপটিমাইজ করবে। এরপর আমাদের অফ পেজ এসইও তে আমাদের যে কাজটা হয় সেটা হলো যে বাইরে থেকে আমাদের ক্লায়েন্টকে বা হচ্ছে আমাদের কনজিউমারকে আমাদের সাইটে নিয়ে আসা। তো আমি আপনাদেরকে হচ্ছে কালকে যে সাইটটা দেখাইছিলাম সেটার ইয়েটা কি ছিল জানি, একটু দেখে নিই। ডিইভি সাইটের লিংকটা কি ছিল, site.io। ব্যাস ফুড
27। তো আমাদের হচ্ছে এখানে ছিল ডিইভি, ওকে এই যে এইটা ব্যাস 27, ঠিক আছে। তো আমরা এইখানে কি করতে চাচ্ছিলাম, আমরা এইটার অফ পেজ এসইও করতে চাইছিলাম। অফ পেজ এসইওর অনেকগুলো টার্ম, আমি যদি আপনাদের কিছু কিছু উদাহরণ দিলাম, আমরা আরো চলেন দেখি। অফ পেজ, এখানে লিখবেন অফ পেজ এসইও চেকলিস্ট, ঠিক আছে। অফ পেজ এসইও চেকলিস্ট লিখে সার্চ করলে আপনার এসিএম রাস, তারপর হচ্ছে এখানে অনেকগুলো সাইট আছে, ব্লু হোস্ট, ব্যাকলিংকও সবচাইতে বেশি ভালো আপনার এসইও শেখার জন্য, ঠিক আছে। তো এইগুলো থেকে আপনারা অফ পেজ এসইও কি, কিভাবে কাজ করে, এটা আরো বিস্তারিত জেনে নিতে পারেন, ঠিক আছে। ওকে, তো আমাদের হচ্ছে অন পেজ এসইও ভার্সেস অফ পেজ এসইও। অন পেজ এসইও তে আমাদের সাধারণত কি কি করা লাগে, যে কাজগুলো করা লাগে, এবং অফ পেজ এসইও তে আমাদের লিংক বিল্ডিং, কন্টেন্ট মার্কেটিং, লোকাল এসইও, তারপর হচ্ছে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পাবলিক রিঅ্যাকশন, গেস্ট পোস্টিং, ব্র্যান্ড মেনশন, ঠিক আছে। এই কাজগুলো আমাদের করা লাগে। তাও আমরা যদি ব্যাকলিংক করতে যাই, তাহলে দেখি আমাদের এখানে তারা একটা চেকলিস্ট অবশ্যই দিয়ে দিবে। ওকে, লিংক বিল্ডিং এর লিস্ট তারা দিছে। আচ্ছা, আমি যেগুলো বললাম ওইগুলা একটু হচ্ছে আপনি এখানে রিসার্চ করলে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে ওরা দেয় নাই চেক লিস্টটা, আমরা হচ্ছে যদি ইমেজে যাই তাহলে আরো ভালো করে দেখতে পাবো, ঠিক আছে। সাপোজ আমরা এইটাকে ওপেন করলাম। তা দেখেন আমাদের হচ্ছে অফ পেজ এসইও এর মধ্যে কি কি থাকে সাধারণত, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস, আইডেন্টিফাই দ্য রিমুভ, তারপরে অ্যানালাইজ দ্য কম্পিটিটর, লিংক নাই, এখানে আরো দুইটার মধ্যে ঢুকে ফেলছে, অন পেজ, টেকনিক্যাল এসইও এবং বেসিক। ওকে, তো চলো আমরা ব্যাকলিংক থেকেই তাহলে শুরু করি, ঠিক আছে। আমরা ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য আমরা অন্যান্য ওয়েবসাইটে আমাদের এই সাইটটাকে লিস্ট করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে বেস্ট ওয়েবসাইট বা বেস্ট 10 ওয়েবসাইট আমরা এখানে সার্চ করব, বেস্ট 10 ওয়েবসাইট ফর ব্যাকলিংক, ঠিক আছে, ফর ব্যাকলিংক। তো আমাদের অফ পেজ এসইও এর মধ্যে আমাদের ব্যাকলিংকও খুব বেশি একটা ইম্পর্টেন্ট, কেন দেখেন ফাইবারে যে যদি আপনি শুধুমাত্র ব্যাকলিংক লিখে সার্চ করেন, এখানে অসংখ্য কাজ আপনি পাবেন, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে আসলাম, এই সাইটে আমাদের এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আমরা আমাদের সাইটটাকে লিস্টিং করব, ঠিক আছে। ওকে, বেস্ট 10 ওয়েবসাইট ফর ব্যাকলিংক, আমাদের হচ্ছে রেডিট আছে, তারপর বিশুগার আছে, আমরা এখান থেকে 10-15 ব্যাকলিংক আছে। তো এইগুলোতে আমরা যাব, যাওয়ার পর আমরা ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পর দেখেন কিভাবে ব্যাকলিংক গুলো করতে হয়। জাস্ট আমরা এই সাইটে যাব, এইখানে আসার পর কিছু কিছু সাইটে আবার হচ্ছে আপনার এই ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য বা ব্যাকলিংক করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আমি এই জন্য যেন আমাদের পেমেন্ট করতে না হয়, ফ্রিতে যেন করা যায়, সেই জন্য আমরা এখানে ফ্রিতে এটা এখানে শুধু ফ্রি লিখে দেব, ঠিক আছে। ফ্রি ব্যাকলিংক সাইট, ওকে, এখানে 99 ব্যাকলিংক সাইট দেওয়া আছে, আমরা এখানে জাস্ট প্রবেশ করব। এরপর ব্যাকলিংক খুব বেশি কঠিন কিছু না, আমরা জাস্ট হচ্ছে এইখানে ওই সাইটগুলোতে গিয়ে আমাদের ওয়েবসাইটটাকে এখানে পুশ করব, এই যে লিংকটাকে, এরপর হলো কানেক্ট করে দেব, শেষ, এতটুকুই কাজ। আমরা আরো দুই তিনটা সাইটে গিয়ে দেখি, আচ্ছা এখানে আসছে। ওকে, তো এই যে এখানে সাইটগুলো লিস্ট দেওয়া আছে। এক নম্বর হচ্ছে trafficpro.com, ঠিক আছে, trafficpro.com, তারপরে IBM, kiva.org, blogger.com, তারপর হলো স্টুডিও পেজ। আমরা লাস্টের দিক থেকে যদি শুরু করি তাহলে একটু বেটার, কারণ আমাদের হচ্ছে নিচের দিকে এগুলোতে ওয়েবসাইটে সাধারণত ট্রাফিক কম থাকে, দ্যাটস ওয়াই আমরা এখানে সহজে ব্যাকলিংকটা ক্রিয়েট করতে পারবো। তো এইখানে সাইটে ডিটেলস দিচ্ছে যে ব্রিং এ ক্রিয়েটিভ প্রজেক্ট টু লাইভ অন ক্লিকার্স, অন ক্লিক স্টার্টার, এখানে দেখেন টুয়ার্ড ক্রিয়েটিভ ওয়ার্ক, এতগুলো টাকার মানে ডলারের কাজ হয়েছে এখানে, দেন হচ্ছে এতগুলো প্রজেক্ট আছে এবং এতগুলো জিনিস। তো এগুলো আমাদের দেখার দরকার নেই, নিচের দিকে আসবো, আসার পর আমরা হচ্ছে ব্যাকলিংক করার যে অপশনটা আছে সেটা খুঁজে বের করবো, ঠিক আছে।
এখানে আর্ট, কমিক, ডান্স অনেকগুলো আছে। তো আপনার পেজ সাধারণত কি টাইপের? আমি ধরলাম যে আমরা এটা ফ্যাশন টাইপের। এইখান থেকে উঠতে পারে। ওকে, আমরা দেখি ব্যাকলিং, এসিএম রাশ, ব্যাকলিং জেনারেটর আছে, আর একটা হলো ইউটিউব। আচ্ছা, ব্যাকলিং জেনারেটর না, ব্যাকলিং ওয়েবসাইট। আচ্ছা, তো সাইট ডট নো আর যে এটাতে আমরা প্রবেশ করে দেখি। এই দুইটাতে হচ্ছে আমাদের মনে হয় টাকা লাগবে, এই জন্য এই দুটো স্কিপ করলাম। এইটার হচ্ছে যে ট্রাফিক, ঠিক আছে। তো এখানে যে বলছে বাই ব্যাকলিঙ্ক, আর একটা হলো যে বুকে কনসালটেন্সি, তো এটা আমরা স্কিপ করলাম। আমরা ক্রিয়েটিভ ফার্স্ট এটাতে আসি, দেখি এখানে ব্যাকলিঙ্কের অপশন আছে কিনা। নাই। এরপর মাইন্ড ডট কম, নাই। তো আমাদের এইগুলো হচ্ছে খুঁজে বের করা লাগবে, যেগুলো থেকে আমরা হচ্ছে এখানে আমাদের এইটাকে করতে পারি, ঠিক আছে। মানে আমাদের ওয়েবসাইটটাকে এখানে লিস্ট করবো। তো দুই একটা সাইট যদি আমি খুঁজে পাই তাহলে আপনাদের দেখাতে পারতাম। ওকে, খুঁজেই তো পাওয়া যায়। টপ রেটেড এই জন্য হচ্ছে তারা এদের অপশন গুলো এখানে অফ করে রাখে। ডোমেন অথরিটি 77, বাহ, ভালো অনেক। আচ্ছা, এখান থেকে আমাদের তাহলে ব্যাকলিঙ্ক এটাও আমাদের পেইড, আমরা এটা বাদ দিলাম। তো দেখি আর কোন সাইট আমাদের আছে কিনা। কিছু সাইট ছিল ওইখান থেকে আপনারা একবারে করে ফেলতে পারতেন, ঠিক আছে। ফ্রি ব্যাকলিঙ্ক, যেহেতু আর্টিকেল ক্লাসিফায়ার এখানে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি কিনা। আচ্ছা, কিরকম হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। সেটা হলো যে আপনার এরকম একটা সাইট বা যেরকম সাইটের মধ্যে আসবেন, আসার পরে হচ্ছে আপনার এইখানে একটা সেকশন থাকবে, ওই সেকশনে হচ্ছে আপনার লিঙ্ক দিয়ে দিবেন। এরপর হলো এখানে একটা সাবমিট বাটন থাকবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি আপনার সাইটটা, মানে আপনার যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা ওয়েবসাইটের মধ্যে লিস্টিং হতে থাকবে, ঠিক আছে। ব্যাকলিঙ্কের কাজ মেইনলি এইটাই। দুই একটা যদি পাইতাম তাহলে আপনাদের লাইভ দেখা যেত। নাই এখানে। আচ্ছা, তাহলে এটা আপনারা হচ্ছে এখান থেকে একটু খুঁজে দেখবেন। জাস্ট আপনার যেকোনো সাইটের এখানে অপশন থাকবে যে লিংক ইউর সাইট এরকম, অথবা হচ্ছে ইউর সাইট বা ইউর ওয়েবসাইট লিংক, এরকম কোনো একটা লেখা থাকবে এবং নিচে একটা ফর্মের মতো থাকবে। ওই ফর্মে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার ওইটা ওইখানে আপনার লিস্টিংটা করতে পারবেন, ঠিক আছে। আর একটা আছে সোশ্যাল বুকমার্কিং, এটার জন্য আমাদের এই সাইটগুলো ভালো। তারপরে হলো এখানে, আচ্ছা, একটা ওয়ে হলো আপনার এখানে ইয়ে করা, ব্যাকলিঙ্ক করা, আর একটা হলো যে আপনার বুকমার্ক করা, ঠিক আছে। তো আমাদের বুকমার্কিং সাইট এখানে লিখে যদি সার্চ করি, তাহলে অনেকগুলো সাইট আছে। যেমন দেখেন পিন্টারেস্ট সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এখানে, বা সবচাইতে বেশি ব্যবহৃত একটা বুকমার্কিং সাইট। তো এইখানে গিয়ে আপনার যে পোস্টটা থাকবে বা আপনার ওয়েবসাইটে আপনি যেইটা নিয়ে কাজ করেন, ঠিক আছে, যেই জিনিস নিয়ে কাজ করেন সেইটা আপনি হচ্ছে এই পিন্টারেস্ট বা এইরকম টাইপের যেগুলো সাইট আছে, যে রেডিট, এই রেডিট, তারপর হচ্ছে পিন্টারেস্ট সবচাইতে বেশি বা পরিচিত, ঠিক আছে। এরপর হচ্ছে থাম্বলার, এগুলো। তো এইগুলো সাইটে গিয়ে আপনি কি করবেন, যে আপনার যে পোস্ট বা আপনার যে এখানে ওয়েবসাইটটা আছে এটা কি রিলেটেড, ঠিক আছে। সাপোজ আপনার এটা তো ব্লগ টাইপের, আমরা জাস্ট একটা করে দেখিয়েছিলাম। কিন্তু আপনি যখন ওয়েবসাইটটা ডিজাইন করবেন
তখন আপনার হয় কোনো বিজনেসের জন্য করবেন, আর যদি ক্লায়েন্টের জন্য হয় ক্লায়েন্টের যে কোনো একটা বিজনেস থাকবে। আপনারা এই সকল সাইটে প্রতিদিন 4টা-5টা করে সাইটে যাবেন, যাওয়ার পর আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড, ওই রিলেটেড কন্টেন্ট এখানে পোস্ট করবেন এবং ডিজাইন দিবেন, যেরকম ফেসবুকে পোস্ট করেন, ঠিক আছে? ওইরকম ভাবে এই সাইটগুলোতে গিয়েও আপনার পোস্ট করতে হবে উইথ লিঙ্কস। আর ফেসবুকে কিন্তু আমরা সাধারণত খুব বেশি এটার হেল্প পাই না, কারণ ফেসবুকে যদি আমরা ফেসবুকের বাইরের কোনো লিঙ্ক পোস্ট করি, সেক্ষেত্রে আমাকে তারা কি করে, লিঙ্কটা ব্লক করে দেয়, অথবা বলে যে আপনার এই লিঙ্ক এখানে আপনি ব্যবহার করতে পারবেন না, অথবা পেজ রেস্ট্রিকশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই জন্য ফেসবুকে আমরা করতে পারবো কিভাবে, ওই লিঙ্কটা, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় দিতে পারবো, সর্বোচ্চ কমেন্টে দিতে পারবো, আবার বেশিবার দিতে পারবো না একদিনে। এই কাজগুলো হচ্ছে আমাদের এই বুক মার্কিং এর কাজ, ঠিক আছে? তারপর আরো কিছু আপনাদের হচ্ছে ইয়ে আছে এই অফ পেজ এসইও এর মধ্যে, ঠিক আছে? আর একবার আমরা হচ্ছে দেখি যে অফ পেজ এসইও এর মধ্যে আর কি কি বাকি ছিল। আচ্ছা, গেস্ট পোস্টিং, ঠিক আছে? গেস্ট পোস্টিং হচ্ছে যে, মনে করেন আমার সাইট, ঠিক আছে, আপনি এসে পোস্ট করবেন, তাহলে এক্ষেত্রে আপনার লাভ কি? আপনার লাভ হচ্ছে আমার সাইটে তো আর আপনি অযথা এসে পোস্ট করবেন না, তাই না? যেরকম মনে করেন যে ফেসবুকে এটা এখন অনেক বড় সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এটা এখন গেস্ট পোস্টিং এর মধ্যে সচরাচর ধরে না। সাধারণত গেস্ট পোস্টিং ধরে মোটামুটি একটু কম আছে, কিন্তু আপনার চেয়ে বেশি। সাপোজ আপনার একটা ফ্রেন্ডের ওয়েবসাইট আছে, যার হচ্ছে এখানে ফলোয়ার প্রায় 1 লক্ষ, ঠিক আছে, বা 1 লক্ষ ক্লায়েন্ট প্রতি মাসে এখানে কি করে ভিজিট করে। এখন কতজন আপনার ওয়েবসাইটে আসে বা আপনার ওই ফ্রেন্ডের ওয়েবসাইটে আছে, সেটা আপনি দেখবেন কিভাবে? এইটা দেখারও কিছু টুলস আছে, ঠিক আছে? তো আমরা এগুলো পরে আস্তে আস্তে দেখবো। তো এই 1 লক্ষ ক্লায়েন্ট আছে, ঠিক আছে, বা আপনার ভিজিটর আছে, কিন্তু আপনার ওয়েবসাইটে কি প্রথম অবস্থায় অত ভিজিটর পাবেন? মার্কেটিং ছাড়া কখনোই আসবে না। তো আপনি কি করবেন, তার ওয়েবসাইটে গিয়ে আপনি পোস্ট করবেন, ঠিক আছে? যেই রিলেটেড আপনার ওয়েবসাইট, ওই রিলেটেড। সাপোজ আপনি হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করেন, তাহলে ফ্যাশন রিলেটেড কোনো একটা পোস্ট করলেন এবং বললেন আরো বিস্তারিত জানতে নিজের ওয়েবসাইট ভিজিট করুন, নিচের ওয়েবসাইট ভিজিট করুন। তাহলে কি হবে, আপনি যদি এইখানে 1 লক্ষ যেহেতু ভিজিটর এখানে আছে, এখানে যদি 20,000 জন আপনার এখানে এখানে আপনার ইয়েটা দেখে, আপনার পোস্টটা দেখে, যদি আপনার পোস্টটা ভালো হয়, তারপরে হচ্ছে আপনার এই যে উপরের লেখাগুলো যদি সুন্দর হয় এবং থাম্বনেল বা পোস্টার যদি সুন্দর হয়, তাহলে কিন্তু এই 20,000 থেকে হলেও 1,000 মানুষ আপনার ওয়েবসাইটে অন্ততপক্ষে কিছু দেখুক আর না দেখুক, ক্লিক করবে, ঠিক আছে? তাহলে 1,000 জন যদি আপনার এখানে ক্লিক করে একটা পোস্টের থ্রুতে, এরকম যদি আপনি দিনে 10টা 15টা যদি পোস্ট করেন, তাহলে প্রতিদিনই আপনার এখানে কতজন ভিজিটর আসতেছে? 10 থেকে 15,000 কিন্তু ভিজিটর আসে, ঠিক আছে? এটাকে সাধারণত গেস্ট পোস্টিং বলে। গেস্ট পোস্টিং কি বুঝতে পারছি? হ্যাঁ, এখানে যে যদি আপনি গেস্ট পোস্টিং সাইট লিখে সার্চ করেন, ঠিক আছে, গেস্ট পোস্টিং সাইট লিখে সার্চ করলে এখানে 150টা প্লাস সাইট পাবেন, এবং এখানে আলাদা আলাদা ভাবে ক্যাটাগরাইজ করা আছে, ঠিক আছে? যেমন এই যে এটা হলো টেক ট্রিগার, এখানে আপনি ভিজিট করবেন, তাহলে এইখানে আপনি লিখতে পারবেন, কিন্তু এদের এবার একটু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? যে আপনি যে এখানে লিখতে চাচ্ছেন বা গেস্ট পোস্ট করতে চাচ্ছেন, সেটার জন্য কিছু কিছু সাইট আছে যে তাদেরকে আগে ইমেইল করতে হবে। এই যে যেমন দেখেন, আর ইউ দেয়ার, গাইডলাইন টু রাইটিং এ ডেফিনিশন। এখন আপনি যে তাদের ওখানে লিখতেছেন, এটা তারা যদি আবার অ্যালাউ না করে, তাহলে কিন্তু আবার ঝামেলা, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আপনি যে লিখতেছেন, আপনাকে কেন লিখতে দিবে, তারও তো একটা স্বার্থ থাকা উচিত, তাই না? তার এটা হলো কি, এইখানে তার সাইটে অনেক বেশি ওই রিলেটেড কন্টেন্ট হচ্ছে, ঠিক আছে? আপনি ফেসবুকে কি সরাসরি পোস্ট করতে পারতেছেন, আর এইগুলো বেশিরভাগ প্রায় 90% সাইটের ক্ষেত্রে আপনাকে সরাসরি পোস্ট করার সুযোগ দেওয়া হবে না। আপনি হচ্ছে এইখানে পোস্ট এখানে সাবমিট করবেন, এরপর তারা যদি মনে করে যে আপনার আর্টিকেল মোটামুটি তাদের ওয়েবসাইটে ছাড়া উচিত বা ছাড়া ভালো, কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের জায়গা মতো সুন্দর করে এটা সাজায় রাখবে, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা কি করি, সরাসরি পোস্ট দিয়ে দিই আর পোস্ট হয়ে যায়। ওটা কিন্তু গেস্ট পোস্টিং সাইট পুরোপুরি কভার করে না, বুঝতে পারছি? ওকে, এই একটা সাইট আছে, তারপর হচ্ছে এরকম অসংখ্য সাইট, হাবস্পট আছে, তারপর হচ্ছে সাইকোলজি টুডে, হার্ভার্ড বিজনেস রিভিউ, তারপরে বাফার। এটা কোনটা, এটা আপনি যেই রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই রিলেটেড বিজনেস গুলোতে যাবেন। যেমন দেখেন এই ক্যাটাগরি দেওয়া আছে, এটা টেক,
আপনার যদি টেক রিলেটেড হয় তাহলে এখানে এই টেক টিগার এটাতে গিয়ে আপনি লেখালেখি করতে পারেন। তারপরে এখানে আইটি রিলেটেড আছে বাফার। হ্যাঁ, ঠিক আছে, ক্যাটাগরি গুলো দেখে আপনারা সাইট গুলোতে গিয়ে তারপরে যদি আপনার এখানে অনেক সাইট আছে যারা ফ্রিতে এগুলো আপনাকে করে দিবে, মানে হচ্ছে আপনি লিস্টিং করে দেয়। আবার অনেকে আছে যে আপনার তাদের ওখানে আবেদন করতে হবে, তাদের যদি আপনার সাইট পছন্দ হয় সবকিছু যদি ঠিক থাকে দেন আপনাকে অ্যালাউ করবে। কারণ তাদের অ্যালাউ না করার প্রধান কারণ হইতেছে যে তাদের সাইটের যে অথেন্টিসিটি সেটা নষ্ট হবে এবং হচ্ছে অনেক জায়গায় কিন্তু আপনার কন্টেন্টের জন্য ওনাকে একটা বরাদ্দ রাখতে হবে। ঠিক আছে, আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো না হয়, ওয়েবসাইট যদি ভালো না হয়, তাহলে কেন আপনাকে দিবে? যেহেতু তাদের ওখানে ভিজিটর আছে, ঠিক আছে, 50,000 1 লাখ ভিজিটর আছে, দ্যাট মিন্স ওইখানে আপনি পোস্ট করতে পারলে আপনার লাভ, আপনার ক্লায়েন্ট কিন্তু আসতেছে, তাহলে তাদের লাভও তো তাদেরকে দেখতে হবে, তাই না? ওকে, তাহলে গেস্ট পোস্টিং এর মাধ্যমে এই জিনিসগুলো আমরা করতে পারবো। আরো কিছু আমাদের অফলাইনে ফ্যাক্টর আছে বা অফ পেজ এসইও ফ্যাক্টর আছে, যেরকম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে ইনফ্লুয়েন্সার, আজকে আপনাদের কত নাম্বার ক্লাস, 10 না 9? তাহলে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ক্রিপ্ট আমরা হইতেছে তাহলে ইউটিউব নিয়ে নেক্সট ক্লাসে করবো। এমনিতে ইনফ্লুয়েন্সার কি আমি আপনাদেরকে বুঝাই দিতেছি, ঠিক আছে? সেটা হলো যে মনে করেন যে একটা পপুলার কোনো ব্যক্তি যার একটা নির্দিষ্ট পরিমাণে ফলোয়ার বা ফ্যান বেস থাকবে, সেরকম বড় বড় যদি আপনি চিন্তা করেন যে সাকিব আল হাসান, তারপরে হচ্ছে এখানে আপনার রোনাল্ডো, ঠিক আছে, বড় বড় যদি আমরা চিন্তা করি, ওদের রোনাল্ডো ইউটিউব চ্যানেল খুলছে প্রায় 7 দিনে সবচাইতে বেশি ভিউ হয়েছে, তাই না? ইউটিউবের চেয়েও সাবস্ক্রাইবার এখন আর বেশি। ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল আছে ক্রিয়েটর স্টুডিও, তার চেয়েও মেবি কয়েক হাজার সাবস্ক্রাইবার রোনাল্ডোর বেশি হয়ে গেছে উইদিন 7 ডেজ। তো দেখেন এই যে এইরকম যে ফ্যান বেজ আছে, তারাই হচ্ছে আমাদের কি করে, ইনফ্লুয়েন্স করে, দ্যাট মিন্স আমাদের সমাজকে একটু ইনফ্লুয়েন্স করে, বা তার কিছু ফ্যান বেস আছে, ওই ফ্যান বেসকে আমরা ব্যবহার করতে পারি কিভাবে? যেমন দেখেন, উনি যদি কোনো একটা কিছু প্রচার করে, ঠিক আছে, কোনো কিছু একটা যদি তিনি প্রচার করে, আপনি অ্যাড রান করে কিন্তু যত সেল করবেন উনি যদি প্রচার করে, তাহলে ওইখান থেকে সেল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কেন বেশি? এর প্রধান কারণ হলো যে ওর কিছু ডাইহার্ড ফ্যান থাকবে, ঠিক আছে? মনে করেন যে এর হলো 1 লক্ষ ফ্যান আছে বা হচ্ছে 10,000 বা 100 কে ফ্যান আছে, এর মধ্যে কিছু ফ্যান তো থাকবে, ধরলাম যে 400-500 জন ফ্যান আছে যারা একবারে ড্রাই হার্ট ফ্যান, দ্যাট মিন্স উনি যেটা বলবে সেইটা এত পরিমাণ ভালোবাসে, ঠিক আছে? আছে না এরকম ফ্যান? অনেক কিন্তু আছে। সবচেয়ে বেশি আমরা যখন ফুটবল বিশ্বকাপ হয় তখন কিন্তু দেখতে পারি যে এরকম মেসি নেইমার যেভাবে চুল কাটে ওইরকম ভাবে চুল কাটতে হবে, ওইরকমই জার্সি নিতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই এখন উনি যদি আপনার বিজনেসকে প্রচার করে, তাহলে দেখেন সব বাদ দিলাম, এই আমাদের 100 কে বাদ দিলাম, 500 জন কিন্তু 100% কিনবে। এখন প্রোডাক্ট ভালো হোক আর খারাপ হোক সেটা কিন্তু সে বিচার করবে না, উনি প্রচার করছে, দ্যাটস ওয়াই তার এটা কিনা লাগবে, শেষ। শেষ কথা বুঝাতে পারছি? তো এই ইনফ্লুয়েন্সারদের দ্বারা যদি আমরা আমাদের বিজনেস অথবা সার্ভিসকে প্রচার করায় নিতে পারি, তাহলে কি হবে? তাহলে আমাদের এটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ক্লিয়ার? তো আমরা এই ইনফ্লুয়েন্সার বিভিন্ন ধরনের হয়, যারা ইউটিউবে ভিডিও বানায় তাদেরকে আমরা ইউটিউব ইনফ্লুয়েন্সার বলি, যারা ফেসবুকে বানায় তাদেরকে আমরা সাধারণত ফেসবুক ইনফ্লুয়েন্সার বলি। তো সচরাচর এখানে ইনফ্লুয়েন্সার আমরা তাদেরকেই বলবো যাদের একটা নির্দিষ্ট পরিমাণে ফ্যান বেস থাকে, সেটা ফ্যাশন রিলেটেড হতে পারে, সেটা স্পোর্টস রিলেটেড হতে পারে, তারপরে সেটা মানে যে কোনো ক্যাটাগরির হতে পারে। বুঝতে পারছি? এরপর হচ্ছে ওকে, এরপর হলো কি আমাদের এখানে পাবলিক রিলেশনশিপ, দ্যাট মিন্স আপনি যে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারেন, অ্যাড রান বললেন যেটা হতেছে আপনার পাবলিকরে আপনি ফ্রিতে দিচ্ছেন, দ্যাট মিন্স আপনি আপনার কনজিউমারকে একটা ভ্যালু প্রোভাইড করতে পারেন। সেরকম হতে পারে কেউ যদি আপনার পেজে লাইক করে বা কমেন্ট করে, সেক্ষেত্রে আপনি তাদেরকে কি করবেন, একটা গিফটের ব্যবস্থা করলেন বা গিভের ব্যবস্থা করলেন, ঠিক আছে? অথবা আপনি যদি কোনো কোর্স সেল করতে চান, তাহলে এইখানে তাদের আপনি কি করবেন যে একটা কোর্স ফ্রিতে দিয়ে দিলেন, ঠিক আছে, বা কোর্সের একটা অংশ ফ্রিতে দিয়ে দেন। এরপর হলো কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং তো আমি বললাম, লিঙ্ক বিল্ডিং নিয়ে তো কথা হলোই। তারপর লোকাল এসইও, গেস্ট পোস্টিংটা আমি বললাম গেস্ট পোস্টিং কি, এবং হলো ব্র্যান্ড মেনশন। তো আপনি এইরকম ভাবে এই যে ইনফ্লুয়েন্সার যে ইয়েটা আছে সেরকম ব্র্যান্ড মেনশনটাও মোটামুটি একই টাইপের। এটা হচ্ছে আমাদের ব্যক্তি বিশেষে ইনফ্লুয়েন্সার, আর হচ্ছে নিচের এইটা মানে এই যে ব্র্যান্ড উপরের দিকে উঠায়, ওয়েট, এই যে আমাদের যে ব্র্যান্ড মেনশন, এটা হলো কোন একটা নির্দিষ্ট ইনফ্লুয়েন্সার না, কোন একটা ব্র্যান্ড আপনাকে কি করবে,
প্রমোশন করবে, ঠিক আছে, এই আর কি। যেরকম হচ্ছে দেখেন আমাদের যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলায় যে কোনো একটা ব্র্যান্ড কি করে, স্পন্সর করে, রাইট? তো এই ইন স্পন্সরশিপ পেতে হলে তাদেরকে কত টাকা, অনেক টাকা কিন্তু খরচ করতে হয়। বাংলাদেশ ক্রিকেট বা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা বিসিবি কে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়, ঠিক আছে। তো এই কাজগুলোর মাধ্যমে আমরা সাধারণত অফ পেজ এসইওটা করতে পারবো। আর টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইওটা হলো আপনাদের পেজের ভিতরে বা ওয়েব পেজ অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে যে কাজগুলো, ঠিক আছে, এইগুলো অনেক বেশি। টেকনিক্যাল এসইও অনেক, ঠিক আছে। 201টা 201 2 3টা 4টা না শিখলে মিনিমাম 201টা ইরোর যদি আপনি সলিউশন করতে না শিখে, ঠিক আছে, 201 ইরোর ইন টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর মেইন কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেইগুলো সলিউশন করা। যেমন দেখেন এখানে থ্রু আউট ইউআই, এখানে দা ব্ল্যাক এক্সপার্ট অপশন, আচ্ছা এদের এখানে, আচ্ছা এই যে 204 নো কন্টেন্ট, 205 তারপর রিসেট কন্টেন্ট, তারপর নন অথরিটেটিভ ইনফরমেশন, 202 অ্যাকসেপ্ট, এরকম বিভিন্ন ধরনের এরর আছে। তারপর সবচাইতে কমন এবং সবচাইতে বেশি যে এররটা আমরা খেয়ে থাকি সেটা হলো যে 404 এরর, ঠিক আছে, 404 এরর। এই এররটা আমাদের সবচাইতে বেশি আসে। এই এরর গুলো সলিউশন করা, তারপর 405 505 এরকম বিভিন্ন ধরনের এরর আছে, এইগুলো সলিউশন করাটাই হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওর কাজ। বুঝতে পারছি? এই যে দেখেন 5.1 যখন এটা আমাদের হবে, মানে ওয়েবসাইটের আপডেটের জন্য যে প্রবলেম গুলো হয়, তো এতগুলো এরর আপনাদের সলিউশন করা শিখতে হবে, তাহলে আপনি একজন প্রপার এসইও এক্সপার্ট হতে পারবেন। বুঝতে পারছি? এই যে দেখেন আমাদের 404 নট অ্যালাউ, এরকম একটা এরর আসতে পারে। সবচাইতে ভালোভাবে আমরা বুঝতে পারবো যদি আমরা এই ইমেজ গুলো দেখি, ঠিক আছে। এই যে 404 এরর, এই যে এখান থেকে আমরা ফাইল ট্রান্সফার হয় না। সবচাইতে বেশি আমাদের এই যে এই এররটা দেওয়া হয়েছে, দিস পেজ ইজ নট ওয়ার্কিং, এটাও কিন্তু 404 এরর, ঠিক আছে। তো এই প্রবলেম গুলো কেন হয়? তারপরে হচ্ছে আমাদের ক্রল করা, ঠিক আছে। আমাদের এসইওর মেইন জিনিসটা হচ্ছে আমাদের এই সার্চ ইঞ্জিনের একটা ক্রলার বা বট আছে, সে এটাকে স্ক্রল করতে পারতেছে কিনা, ঠিক আছে। তার এসইও বা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, যদিও এইগুলো আমাদের এই যে আজকের টপিকের ইয়া না, তারপরে আমি আপনাদের বলি। সেটা হচ্ছে যে সাপোজ আপনি ওয়েবসাইট বানাইলেন, ঠিক আছে। এখন আপনি ওয়েবসাইট বানায় বসে থাকলে কি আপনার কখনো এইটা র্যাঙ্ক করবে? কখনোই র্যাঙ্ক করবে না। আবার আপনি হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করলেন, ওয়ান পেজ এসইও করছেন, সবকিছু ঠিক আছে, মনে করেন আপনি একবারে সবকিছু একবার পারফেক্টলি করছেন, তারপরে আপনার পেজ র্যাঙ্ক হচ্ছে না। কেন? তার মেইন কারণ হচ্ছে আপনার ফেসবুকের সরি এই গুগলের যে বট আছে বা স্কলার আছে, বা সাধারণত তাকে স্পাইডারও বলা হয়, ঠিক আছে। দ্যাট মিন্স এই সার্চ ইঞ্জিনের স্পাইডার বা ব্রড আপনার এটাকে কি করতে পারতেছে না, রিড করতে পারতেছে। আপনি যখনই আপনার ওয়েবসাইটে কোনো একটা আপডেট করবেন, ঠিক আছে, যেমন হোয়াট আই ডু এটা লিখে এই জায়গায় যদি আমরা চেঞ্জ করি যে হোয়াট আই ডু নাও, ঠিক আছে, জাস্ট শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জ করছে নাও, এটা করে যদি আমরা সাবমিট করি, ওই ক্রলার বা ব্রড কি করবে, মানে যে আমাদের গুগলের ক্রলার বা ব্রড আমাদের পুরো সাইটটাকে পড়ে দেখবে যে আমাদের এইখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো তারপরে অন্যদের সাথে কম্পেয়ার করে আমাদের এইটা র‍্যাঙ্কিং করবে। তো এই ক্রলার বা ব্লট কিভাবে অ্যাড করে, এইগুলো আমাদের এসইওর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো আমাদের স্টেপ বাই স্টেপ শিখতে হবে, যেটা এই 2টা বা 3টা ক্লাসে এগুলো সম্ভব না, ঠিক আছে। তো আমি একটা ধারণা দিলাম। এখন যদি আপনারা পারফেক্টলি এসইও শিখতে চান, আমি আপনাদের 3-4টা সাইট বলে দিচ্ছি, এইগুলো থেকে আপনি শিখতে পারেন। তার মধ্যে সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হলো ব্যাকলিংক, ঠিক আছে। ব্যাকলিংক অবশ্যই এগুলো ইংলিশ সাইট, এই যে এইটা, এই সাইটটা সবচাইতে বেশি ভালো, ঠিক আছে। মানে সবচাইতে বেশি বলতে এরকম আরো সিমিলার অনেক সাইট আছে, এখানে আরো কি গোছানো। এরপরে হচ্ছে আপনারা এসিএম রাশের যে অফিসিয়াল ব্লগ সাইট আছে সেগুলো দেখতে পারেন, যে এসিএম রাশ, এই সাইটটাও ভালো। এরপরে হচ্ছে হাব স্পট,
এই তিনটা সাইট থেকে আপনারা খুব ভালোভাবে এসইও জিরো থেকে হিরো পর্যন্ত পারফেক্টলি শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, যদি আপনারা নিজে নিজে শিখতে চান এখান থেকে শুরু করবেন, ধরবেন এখান থেকে যেখানে এসিএম রাশ এরো ব্যাকলিংকও বলছে। এসিএম রাশ হচ্ছে কিন্তু একটা আপনার এসইওর খুব ভালো একটা টুলস। ঠিক আছে, তো এদের এখান থেকে যেহেতু তাদের নিজেদের একটা টুলস আছে, তাহলে এখান থেকে যদি আপনি এসইও শিখেন, দেখেন এখানে দেওয়াই আছে খুব সুন্দর করে যে পিপল আস্ক হোয়াট ইট এন্ড হাউ টু অপটিমাইজ ফর ইট। তাহলে যাদের যেহেতু যাদের নিজস্ব টুলসে আছে, তাহলে টুলসটা কিভাবে কাজ করে সেই ধারণাও আপনি পেয়ে যাবেন। আবার এইখান থেকে আপনি এসইও কিভাবে করে, যে এসইওটা যাবেন, তারপর অন পেজ শিখবেন, নাকি লিঙ্ক বিল্ডিং, নাকি লোকাল এসইও, নাকি টেকনিক্যাল এসইও। ঠিক আছে, এখানে যাবেন, এখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত সে এখানে শেষ করার চেষ্টা করুন। তারপর হাবস্পট একাডেমি আছে, হাবস্পট একাডেমিটা আপনি অ্যাকাউন্ট করে যদি টোটালি ভালো করে এটা শিখেন, তাহলে আপনাকে তারা সার্টিফিকেটও দেবে। এরপরেও যদি আপনার আরো কিছু শেখার দরকার হয়, তাহলে এখানে গুগল গ্যারেজে চলে আসবেন। ঠিক আছে, গুগল GARAZE লিখে সার্চ করবেন। এইখানে আপনারা বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবেন। ঠিক আছে, গুগল 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 গ্যারেজ, গো উইথ গুগল। ঠিক আছে, এই যে অনলাইন কোর্স এন্ড ট্রেনিং, এইগুলো সাইট থেকে আপনি ধরে 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 একটা একটা করে আপনার সময় দিয়ে শিখতে হবে, কিন্তু অবশ্যই সেগুলো ইংলিশে। তাহলে এখান থেকে আপনার পারফেক্টলি এইগুলো যদি শেষ করতে পারেন, আপনি এসইও বস হয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। এগুলো সাইট থেকে যদি আপনি শিখেন, তাহলে সবসময় আপডেটেড ইনফরমেশনই পাবেন। আর যদি আপনি বই দেখে শিখেন, তাহলে ওই বই কবে প্রিন্ট করা হয়েছিল ওইটার ব্যাপার। আবার যদি ভিডিও দেখে শিখেন ইউটিউবে, তাহলে ওই ইউটিউবে যে যবে ভিডিওটা ছাড়া হয়েছিল তখনকার জিনিসগুলো শিখতে পারবেন, আপডেটেড কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, এই একটা প্রবলেম হয়, কারণ এই এসইও জিনিস বা ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা জিনিস সবসময় আপডেট হয়। ঠিক আছে, যে হাউ টু স্টার্ট এ ব্লগিং দ্য বিগিনার গাইডলাইন, আপনার 20 মিনিট লাগবে এটা পড়তে। তারপরে যে এখান থেকে শুরু করে এই যে এসইও তে গেলে আপনি এসইও জিনিসগুলো শিখতে পারবেন। মার্কেটিং এর জিনিসে গেলে মার্কেটিং এ আমাদের সাধারণত ভিডিও মার্কেটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি ভিডিও মার্কেটিং শিখলেন, ঠিক আছে, যে কিভাবে ভিডিও মেক করতে হবে বা কিভাবে আমাদের স্ক্রিপ্টটা লিখতে হবে, যাবতীয় জিনিসগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, ওয়েবসাইট কি আপনারা সবাই তৈরি করছিলেন, না কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, একজন না দুইজন খালি দিছে দেখলাম। ফোন থেকে তো ওয়েবসাইট করা অসম্ভব, ল্যাপটপ না থাকলে তো অসম্ভব, করতে পারবেন। আচ্ছা, আর আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনাদের যে অনলাইনে ক্লাস নেবেন কিভাবে, অনলাইন ক্লাস নেওয়ার জন্য আপনাদের জুম অ্যাপ্লিকেশন লাগবে, বুঝতে পারছি। জুম যে হতে হবে এমন কিন্তু কিছু না, মিটে থেকেও নিতে পারবেন। ঠিক আছে, মিট, গুগল মিট, এখানেও পাবেন। এই যে গুগল মিট লিখে সার্চ করলে, অথবা এই যে আপনার এখানে গুগলে আসছে, এখান থেকে এই যে মিট। ঠিক আছে, জুম যদি ডাউনলোড করে থাকেন, দ্যাটস গ্রেট। জাস্ট আপনি হচ্ছে জুমে যাবেন, জুমে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে লগ ইন করবেন। মিট থেকে আপনি আবার হচ্ছে কি করতে পারবেন না, আপনার জুম কোয়াইট, এটা তো সেই সাইট, কিন্তু ওয়েব অন্য ওয়েবসাইটে চলে আসছে, তারপরে ভালো লাগে। ও জোস, আপনি এটা জুম হতেই থাকবে আজ দেখেন। আচ্ছা, এটা হতে থাক। আর আমি যেটা আপনাদের বলি, যেটা হলো জুম, যে আপনারা ইনস্টল দিবেন, ওইখানে কিন্তু আপনারা রেকর্ডিংও করতে পারবেন, বুঝতে পারছি। আর ইয়েতে আপনার মিটে রেকর্ড করার অপশন এখন নতুন করে অ্যাড করছে কিনা আমি জানি না, কিন্তু আমি 4-5 মাস ধরে ইউজ করি নাই। যদি 3-4 মাসের মধ্যে করে তাহলে আমার, হ্যাঁ, তাহলে আপনারা যদি মিট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মিটে আপনারা হচ্ছে রেকর্ডিং করতে পারবেন না। এখানে জুমই হচ্ছে দেখেন, বিশাল কাহিনী তো। আচ্ছা, তো আমরা এখানে তাহলে আপনারা প্রথমে জুম অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ঠিক আছে, জুম লিখে যদি সার্চ করেন তাহলে চলে আসার কথা। আবার আমার মতো zoom.coit ওখানে যায় না। ঠিক আছে, এই যে জুমের যে লগা আর লোগোটা আছে এটা দেখে আসবেন। আসার পর হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে লগ ইন করেন বা সাইন ইন করেন, সাইন ইন করে নেবেন। ঠিক আছে, আর যদি আপনি কোনো মিটিং এ জয়েন হতে চান তাহলে জয়েন ক্লিক, এতটুকুই। এখানে আসার পর আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড, যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা দিয়ে নেবেন। আমি আর ইমেল পাসওয়ার্ডের ভেজালে যাইতে চাচ্ছি না, আমি জিমেইল দিয়ে ঢুকে গেলাম সরাসরি। ঠিক আছে, আচ্ছা, জিমেইলটা আসার পর এখানে আপনারা হচ্ছে একটা মিটিং ক্রিয়েট করতে হবে।
তা আপনারা সবসময় শিডিউল মিটিং ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখান থেকে সরাসরি হোস্ট করতেও পারবেন, এই যে এখান থেকে স্ক্রিন সারা মানে এখনই লিংক দেন অ্যাড করতে পারবেন। আর আপনি যদি বলেন যে না আমি 5 মিনিট পরে থেকে শুরু করব, তাহলে আপনি এখানে শিডিউলে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে শিডিউল। আপনি যদি বলেন যে না আমি এখনই শুরু করব, তাহলে এই যে হোস্ট, ঠিক আছে? আপনি স্ক্রিন দিবেন না এটা দিবেন না এটা দিবেন তো আপনি সচরাচর শিডিউল থেকে শুরু করবেন, 5 মিনিট বা 10 মিনিট আগে বা 15 মিনিট আগে আপনি ক্লাসে লিংক দিয়ে দিলেন। তো আমরা শিডিউলে ক্লিক করার পর এই যে দেখেন মাই মিটিং লেখা আছে, এইখানে আপনি আপনার মিটিং এর কি ক্লাস দিতে যাচ্ছেন দিলেন। মনে করেন যে আপনি কেক নিয়ে কাজ করেন, রাইট? তাহলে অনলাইন ক্লাস ফর কেক মেকিং। তারপর আপনার ব্যাচ দিয়ে দিলেন, ঠিক আছে? আপনার কত 433 আমি দিলাম, ওকে? এরপর হচ্ছে এখানে এসে আপনি মিটিং তো অবশ্যই যখন করবেন তার 10-15 মিনিট আগে করবেন। তাহলে এখান থেকে আপনার এখন বাজে কয়টা 3:38, তাই না? আপনি শুরু করতে যাচ্ছেন সাপোজ 4টা থেকে, তাহলে এখানে টাইমটা মেনশন করে দিলেন। আবার এখানে এম দিয়েন না, অবশ্যই পিএমই দিবেন, ঠিক আছে? আবার যদি ভোরে করতে চান তাহলে ওইটা আপনার ইচ্ছা মতো। এখন বা সকাল 10টার সময় যদি করতে চান তাহলে আপনার ওই যে 15 মিনিট আগে এই ওটা তখন কিন্তু আবার এম হবে। এখন হচ্ছে আপনার টাইম জোন যা আছে তাই দেখবে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। পাসওয়ার্ড এখানে অনেক কঠিন আসবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি 1 2 3 4 দিয়ে দিবেন, ঠিক আছে? যেন সহজ হয়। 1 2 3 4 দিলেন যেন সহজে তারা প্রবেশ করতে পারে। ওকে, এরপর না রেকর্ডিং ক্লাসের জন্য লাগবে না যদি আপনার ফোন থেকে করেন। সরি ফোন বলতেছি, যদি আপনার রেকর্ড আপনার ডিভাইসে করেন। আমি দেখাচ্ছি দাঁড়ান। এখান থেকে আপনার ইচ্ছে পাসপোর্ট দিলেন, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? জাস্ট কি করবেন, আপনার নামটা দিবেন, এবার কখন ক্লাস শুরু করবে সেইটা দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ডটা চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে সমস্যা নাই। এরপর হচ্ছে প্রথমে আপনি এখানে সেভ করবেন, যেহেতু আমি চেঞ্জ করছি, চেঞ্জ না করলে সেভ করা লাগতো না। আমি সেভ করলাম, সেভ করার পর দেখেন আপনি নিচের দিকে এসে হয়ে গেছে আপনার মিটিং রেডি। এখন এটা আপনি শেয়ার করবেন কিভাবে? তো শেয়ার করার জন্য এই যে এখানে কপি ইনভাইটেশন দেখছেন, এখানে করলে আপনার এই যে মিটিং আইডি, পাসওয়ার্ড এবং হচ্ছে জয়েন জুম, এই তিনটা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এই হাবিজাবি এগুলো লাগবে না, বা এখানে যেহেতু টপিক আপনি দিতে পারেন, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত আপনি রাখতে পারেন, অথবা পুরোটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট কপি ইনভাইটেশন করলাম, করে আপনার স্টুডেন্টকে পাঠাবেন, ঠিক আছে? এখন যদি আপনি এখনই স্টার্ট করে দেন ক্লাস, রেজিস্টার যদি এখনই করে দেন, তাহলে আপনার এখানে ক্লাস এখনই স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে ক্লাস স্টার্ট হয়ে যাবে। আপনার স্টুডেন্ট যারা আছে তারা ক্লাসে ঢুকলেই ওয়েটিং রুমে থাকতে পারে, যদি ওয়েটিং রুম আপনি এখানে ওপেন করে থাকেন, ঠিক আছে? দেখেন আমার এটা ওপেন হচ্ছে। তো সচরাচর আপনার যেটা প্রথমে প্রবলেম করতে পারেন সেটা হলো ওয়েটিং রুমের একটা প্রবলেম আছে। তো এখানে দেখেন আমার সিকিউরিটি নামে একটা অপশন আছে, বা এখানে আমাদের হোস্ট টুল, হ্যাঁ, যে হোস্ট টুলে দেখবেন যে অনেক সময় এখানে ইনেবল ওয়েটিং রুম এখানে টিক চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে? যদি আপনার এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার স্টুডেন্টরা আপনি মিটিং ওপেন করলেও আসতে পারবে না। জাস্ট এই যে এখানে দেখাবে আপনার স্টুডেন্ট আছে, আপনার এখানে ম্যানুয়ালি জয়েন করাতে হবে, বুঝতে পারছি? আপনি এইখানে হোস্টিং এর এখানে এসে ইনেবল ওয়েটিং রুম না করে জাস্ট এটাকে টিক চিহ্ন, এখানে দেখবেন যে ফাঁকা আছে কিনা, ঠিক আছে? টিক চিহ্ন থাকলে উঠাই দিবেন, বুঝতে পারছি? এখন যদি আপনার স্টুডেন্টরা আপনার এখানে অ্যাপ্লাই করে, বা আপনারা যদি চেষ্টা করেন এখানে জাস্ট মিটিং আইডি দিয়ে, ঠিক আছে? এই যে মিটিং আইডি আমাদের কোনটা ছিল, মিটিং আইডি এই যে নিচের দিকে আসি, এই যে এটা মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা চেষ্টা করেন সরাসরি চলে আসতে পারবেন, ঠিক আছে? ওকে, মনে করেন আপনি স্টুডেন্ট চলে আসেন। এখন আপনি এটা রেকর্ডিং করবেন কিভাবে? রেকর্ডিং করার জন্য যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন, দেখেন রেকর্ড, Recording in রেকর্ড এখানে progress. ক্লিক করলে রেকর্ডিংটা শুরু হবে, ঠিক আছে? তারপরে আপনি এখানে স্টপ করেন। Recording stopped. তারপরে এটা এখন কিন্তু সেভ হবে না, যখন আপনি একবার এটা কেটে দিবেন, পুরো মিটিং কেটে দিলেন, তখন আপনার ওইটা এই যে দেখেন এটা কনভার্ট হচ্ছে, ঠিক আছে? এখন এটা আপনি নিতে যাচ্ছেন কোথায়, জুমের মধ্যে নাকি? আমি এটা নিলাম হচ্ছে মনে করেন ডাউনলোডের মধ্যে, ঠিক আছে? ডাউনলোডের মধ্যে দিয়ে আমি সেভ করে দিলাম, তাহলে আমার এখানে কতটুকু অংশ ডাউনলোডের মধ্যে সেভ হয়ে যাবে। এই যে আমরা এখানে আসি, জাস্ট ভিডিও এখানে ওপেন করব, এটা সেভ হয়ে গেছে। কোনো পাসওয়ার্ড দেওয়া লাগছে আমাদের? রেকর্ড, আমাদের কিন্তু রেকর্ডের এখানে কি পাসওয়ার্ড দেওয়া তারপরে লাগে না, বুঝতে পারছি? আমরা ডিভাইসে সেভ করব, এই জন্য বুঝতে পারছি যে কিভাবে আমরা করব, না মাথার উপর দিয়ে গেছে? ঠিক আছে, তো ডিভাইসের আমরা এইরকম ভাবে করতে পারি। আবার যদি আপনি মিটিং স্টার্ট করেন তাহলে স্টার্টে ক্লিক করবেন, এখানে আপনি সর্বোচ্চ ফ্রিতে
45 মিনিট নিরবিচ্ছিন্ন ক্লাস নিতে পারবেন। কত মিনিট? 45 মিনিট। ঠিক আছে, তো এখানে দেওয়াই থাকার কথা। হ্যাঁ, কেটে দিয়ে আবার শুরু করলে আবার সবাই জয়েন হবে, তখন আবার 45 মিনিট পাবে। ঠিক আছে, আর যদি আপনি নিরবিচ্ছিন্ন একবারে ইয়া করতে চান, স্মুথলি করতে চান, ঠিক আছে, মানে ইচ্ছা মতো টাইমে, মনে করেন 100 জন স্টুডেন্টের জন্য প্ল্যান একটা, 100 জনের জন্য, 200 জনের জন্য একটা, 300 জনের জন্য একটা, মানে যত কম নেবেন তত টাকা কম লাগবে। ঠিক আছে, নিয়ে যদি করেন তাহলে আপনি ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছে, সারাদিন যদি ক্লাস নেন তাও আপনি কেটে যাবেন। বুঝতে পারছি? তো এই ভিডিওটা আবার বাসায় গিয়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, না হলে আমাকে জানাবেন।